আগামীকাল তোমরা তোমাদের কাঙ্ক্ষিত মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে যাচ্ছ। তো মেডিকেল ভর্তি পরীক্ষায় বসার আগে যে বিশেষ ব্যাপারগুলো রয়েছে বা গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো রয়েছে, যে জিনিসগুলো তোমাদের জানা প্রয়োজন, এরকম 10টা বিষয় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং প্রথমেই তোমাদেরকে বলবো, একদম প্যারা নেওয়া যাবে না। আগামীকাল মনে রাখবা যে এটা একটা সিম্পল একটা পরীক্ষা। লাইফে তোমাকে এরকম আরো অনেক বেশি পরীক্ষায় বসতে হবে। তো তুমি যদি আগে থেকে অনেক বেশি টেনশন করো যে ভাইয়া আমার চান্স না পাইলে কি হবে, বা মেডিকেলে চান্স না পাইলে কি আমার জীবন শেষ নাকি, আমি আর কিছু করতে পারবো না, তো এরকম কোনো টেনশনই নেওয়া যাবে না। জাস্ট সিম্পল একটা পরীক্ষা, তুমি এতদিন পড়াশোনা করে আসছো, পরীক্ষা দিবা। যদি তোমার কপালে থাকে, ইনশাআল্লাহ ভাইয়া, আল্লাহ যদি চায়, তুমি একটা সিট ইনশিওর করতে পারবা। এখন আমরা যদি পরীক্ষা দেওয়ার আগেই ওভার থিঙ্ক করি যে না আমার চান্স হবে না, চান্স হবে, কিচ্ছু হবে না ভাই। জাস্ট সিম্পল একটা পরীক্ষা। আজকে তোমাদের যতই যাই বলি না কেন, এমনি একটু প্রেশার কাজ করবে, একটু ভয় ভীতি কাজ করবে, মনে হয় যে কাউকে কি হবে কিনা, বুক ধরপড় করবে, রাতে ঘুমোতে যাবে না, এরকম অনেকগুলো ব্যাপার কাজ করবে। বাট এইগুলো আমাদেরকে যতটা পারি ভাই এগুলোকে আমাকে কমাইতে হবে। তো আজকে আমি এমন সেই টেকনিকগুলো শেয়ার করবো, তুমি যেন এইগুলো থেকে একটু, এই ডিপ্রেশন থেকে, এই হতাশা থেকে একটু দূরে থেকে আজকে রাতে সুন্দর ঘুম দিতে পারো। ঠিক আছে, এরকম যে ব্যাপারগুলো রয়েছে আমি জাস্ট একটু তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তো সবাই একটু মনোযোগ সবাই কথাগুলো শুনবা, এবং প্রত্যেকটা পয়েন্ট তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো আমরা তাহলে একটা একটা করে পয়েন্ট নিয়ে কথাবার্তা বলা শুরু করে দেই। দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ 10টা নির্দেশনা আমি সাজিয়েছি। তো এই 10টা নির্দেশনা আমি তোমাদেরকে পিন পয়েন্ট বুঝিয়ে বলবো। তো প্রথমত তোমরা যে বিষয়টা মাথায় রাখবা, দেখো আমি একটু করে স্লাইড কি দেখা যাচ্ছে? আচ্ছা, এটা একটু আমি ওকে ফাইন, এবার হয়তো দেখা যাবে। ওকে ওকে ফাইন। তো দেখো, যে 10টা বিষয় বলবো, এই কাজগুলো তোমরা আজকে রাতেই করার চেষ্টা করবা। কিছু কিছু ব্যাপার রয়েছে, এগুলো আগামীকালের জন্য ফেলে রাখবে না, তাহলে প্রবলেমে পড়তে হবে। তো প্রথমেই দেখো, আমি এখানে একটা জিনিস লিখে রাখছি, সেটা হচ্ছে যে এডমিট কার্ড। এডমিট কার্ড তুমি হচ্ছে যে এটা যদি সাথে নিয়ে না যাও, তুমি যদি দুনিয়ার সবকিছুই নিয়ে যাও, তারপরও তুমি পরীক্ষায় বসতে পারবে না। তো তোমাকে এটা নিয়ে যাওয়াই লাগবে, এডমিট কার্ড তোমাকে সাথে নিয়ে যাওয়াই লাগবে। এবং এটা কিন্তু সাদা কালো প্রিন্ট নিয়ে যাবা না, নিয়ে গেলে ঝামেলায় পড়তে হবে। তোমাকে অবশ্যই কালার প্রিন্ট নিয়ে যাইতে হবে। এবং সব থেকে ভালো হয় তুমি যদি 2 কপি নিয়ে যাও, এটা সব থেকে ভালো হয়। ঠিক আছে, তাহলে তুমি কি করবা ভাইয়া, কালার প্রিন্ট করে এটার 2 কপি তুমি সাথে রাখবা। ঠিক আছে, এডমিট কার্ড। আর ভিতরে তুমি যখন যাবা, ঠিক আছে, এই জিনিসগুলো আজকে যেগুলো বলবো এইগুলো আজকে রাতেই তো গোছায় রাখবা। এবং পরীক্ষার হলে যাওয়ার সময় তুমি সুন্দর করে এই জিনিসগুলো নিয়ে যাবা। একটা হচ্ছে এডমিট কার্ড। ওকে, আচ্ছা, এরপরে দেখো, এরপরে তোমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অথবা এডমিট কার্ড। এখন তোমাদের এই যে যাদের এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড আছে, এটা নিয়ে গেলে কোনো প্যারা নেই, এটা নিয়ে যাইতেই হবে। যদি কোনো কারণে রেজিস্ট্রেশন কার্ড না থাকে, সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষার এডমিট কার্ড নিয়ে যাবা। আর অনেকেই বলো যে ভাই রেজিস্ট্রেশন কার্ড ঝামেলা হয়েছে, হারাই ফেলছি, নাই, তাহলে সেক্ষেত্রে ভাইয়া যদি একান্তই, অবশ্যই এটার মেইন কপি নিয়ে যাবা। অবশ্যই কি করবা, মেইন কপি নিয়ে যাবা। এখন যদি একান্তই না থাকে, কথা কিন্তু বুঝছো, যদি না থাকে তাহলে ইনকেস তুমি কি করবা, সেক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারবা, এই রেজিস্ট্রেশন কার্ডের তুমি ফটোকপি নিবা। রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি নিবা। অবশ্যই এই ফটোকপিটা হওয়া লাগবে সত্যায়িত। ঠিক আছে, সত্যায়িত। তাহলে তুমি এটা সত্যায়িত ফটোকপি নিয়ে যাবা। এখন যদি রেজিস্ট্রেশন কার্ডে সত্যায়িত ফটোকপি নিতে না পারো, তাহলে যে কাজটা করবা, এডমিট কার্ডে সত্যায়িত ফটোকপি নিয়ে যাবা। আচ্ছা, এরপরে কলমের ব্যাপারটা আসি। অনেকে আসো অবহেলা করে কলম আগে কেন নাই, আজকে রাতে কিনবা। ভাই, যদিও আজকে রাতে কিনে থাকো, মিনিমাম 2টা, এবং তোমাকে 2 থেকে 3টা কলম সাথে নিয়ে যাওয়াই লাগবে। ওইখানে এমন তো না ওরা তোমার স্কুল ফ্রেন্ড, ওরা তোমাকে হচ্ছে কলম তুমি চাচ্ছ দিয়ে দিবে, এরকমটা তো না। ঠিক আছে, এই জন্য তুমি ওখানে যেহেতু কাউকে চিনো না, সবাই অপরিচিত, তো ওই জায়গাটায় তুমি অবশ্যই 2 থেকে 3টা কলম নিয়ে যাবা। এবং কলমটা যেন হয় ট্রান্সপারেন্ট, মানে কালিটা যেন বাইরে থেকে দেখা যায়। ধরো এটা পেন, ঠিক আছে, এই কালিটা যেন বাইরে থেকে দেখা যায় যে কতটুকু কালি আছে। তো এরকম কলম তুমি বাজারে পাবা, বা অথবা তুমি যে কলমটা নিয়ে এসো এটা নিলেও সমস্যা নাই। ম্যাটাডোর অল টাইম এটা মোটামুটি কালিটা বাইরে থেকে দেখা যায় এবং খুব সুন্দর লেখে। তো তুমি আজকেই ভাইয়া কলমটা একটু খাতার মধ্যে চালু করে নিবা, যেন পরীক্ষায় যখন তুমি ক, খ, গ, ঘ 4টা অপশন তুমি মার্ক করবা, তখন যেন তোমার কলমটা চালু থাকে, তুমি যেন ঝামেলায় না পড়ো। এরপরে তুমি যে বিষয়টা মাথায় রাখবা, ট্রান্সপারেন্ট ফাইল। এখন দেখো, তোমার যে মানে জিনিসপত্র নিয়ে যাওয়া লাগবে, এগুলো হাতে করে নিয়ে যাওয়া ভালো। বাট অনেকে আসলে থাকে না যে হাতে নিয়ে যাওয়া একটু প্রবলেম ফিল করে বা প্রবলেম ফেস করে, তো ওই জায়গাটায় তারা ফাইল নিয়ে যেতে চায়। আচ্ছা, ফাইল নিয়ে যেতে পারবা, সমস্যা নাই। বাট অবশ্যই যেন ফাইলটা ট্রান্সপারেন্ট হয়। ট্রান্সপারেন্ট মানে কি, তুমি ফাইলের ভিতরে যে জিনিসপত্রগুলো নিয়েছো এগুলো যেন বাইরে থেকে দেখা যায়, তাহলে কিন্তু কোনো একটা প্রবলেমে পড়বে না। আর অনেক ক্ষেত্রে বা মানে কিছু কিছু দেখা যায় যে কিছু কিছু পরীক্ষার কেন্দ্রে ফাইল নিয়ে ভিতরে ঢুকতেও দেয় না। ঠিক আছে, তারা বলে যে শুধু এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড বা প্রয়োজনীয় জিনিসগুলো আছে হাতে নিয়েই আপনারা ভিতরে প্রবেশ করেন। তো আশা করি ট্রান্সপারেন্ট ফাইল নিয়ে গেলে তুমি এই সমস্যাটার মধ্যে পড়বা না। যা যা নেওয়া যাবে না, যে জিনিসগুলো নিলে তোমার পরীক্ষা বাতিল পর্যন্ত হইতে পারে, যদি তোমার কাছে এই জিনিসগুলো পায়, তোমার পরীক্ষা তারা বাতিল করে দিবে। তো এইগুলো একটু সতর্ক থাকবা। পেন্সিল, যেটা বিগত বছর নেওয়া যাইতো, এই বছর কিন্তু পেন্সিলও নেওয়া যাবে না, রাবারও নেওয়া যাবে না। ইলেকট্রনিক কোনো ডিভাইস, সেটা হইতে পারে ঘড়ি, হইতে পারে সেটা হইতে পারে মোবাইল, এরকম কোনো কিছুই নেওয়া যাবে না। ওয়ালেটও নেওয়া যাবে না,
মানে মানি ব্যাগ যেটা আছে তোমার এটাও নিতে পারবে না। তুমি চাইলে এমনি টাকা পয়সা নিতে পারো, বা যদি ওয়ালেট নিয়ে যাও তোমার সাথে যে মানে যাবে তোমার পরীক্ষার কেন্দ্রে তার কাছে তুমি সেটা জমা দিয়ে তুমি ভিতরে প্রবেশ করবা। কখনোই কিন্তু তুমি ওয়ালেট বা মানি ব্যাগের ভিতরে প্রবেশ করো না। তারপর রুমাল এগুলো নিও না ভাইয়া, ঠিক আছে? যদি একান্তই হাত ঘামে তাহলে তোমার যে শার্টের যে হাতা রয়েছে বা তোমার যে জামা রয়েছে তুমি কিন্তু সেখানে একটু হাত মুছে নিতে পারো। অনেকেরই হাত ঘামে, এটা একটা ছোটখাটো প্রবলেম, বাট এজন্য মানে বেশি প্রবলেম মানে তোমার যে হবে বা তোমার মানে অনেক প্রবলেম হয়ে গেছে না, এরকম কিছু না ভাইয়া। হাত ঘামে স্বাভাবিক ব্যাপার, তুমি জাস্ট হাতে মুছতে পারো, তুমি জাস্ট জামাতে মুছতে পারো বা শার্টের কোনো কোনায় মুছে নিলা, ঝামেলা শেষ, ঠিক আছে? সরো। বাট রাবার নিলা, এগুলো নিলে ঝামেলা হবে। বাট তুমি আবার মনে করো রুমাল নিলা, এখানে এক্সট্রা প্যারা নেওয়া দরকার আছে না? এক্সট্রা প্যারা নিও না ভাইয়া, ওকে? আজকে একটু ফ্রি ফ্রি থাকো, একদম ফ্রি থাকো, কোনো প্রেশার নেওয়া যাবে না। তুমি যা পড়াশোনা করছো ওইটা দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, কোনো চাপ নেওয়ার সুযোগ নাই। তো এরপরে দেখো, এই যে 6 নাম্বার যে জিনিসটা তোমাকে বলছি, যে কারো মনে করো বিশেষ কোনো একটা অসুস্থ থাকতে পারে, যে ভাইয়া এরকম অবস্থা, আমি পরীক্ষার মাঝখানে আমার একটা প্রবলেম আছে, আমি যদি অসুস্থ হয়ে যাই আবার। তো এরকম যাদের যদি বড়সড় কোনো অসুখ থাকে বা প্রবলেম থাকে, সেটা পরীক্ষার তুমি যে তোমার যে তোমার যে ভেন্যুতে পরীক্ষা হচ্ছে ওইখানে যে ইনভিজিলেটর থাকবে, তো তুমি ওই ভেন্যুর ইনভিজিলেটরকে বললা যে স্যার অথবা ম্যাম আমার এরকম সমস্যার হতে হতে পারে, তো তাকে তুমি আগে থেকে জানায় রাখলা, তাহলে যদি কোনো সমস্যা হয় তিনি কিন্তু তোমাকে অবশ্যই হেল্প করবে এই জায়গাটায়, ওকে? এটা তুমি আগে থেকে একটু জানায় রাখবা। এরপরে দেখো, অবশ্যই আজকে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবা, ঠিক আছে? মানে দেরি করা যাবে না। একটা আমি জানি ভাইয়া, এই পরীক্ষার আগে রাতে আমি ওগুলো পার করে আসছি, তোমার ঘুম আসতে চাইবে না, তোমার ঘুম আসতে চাইবে না, টেনশন ফিল হবে আগামীকাল কি হবে না হবে। ভাই ফ্রি, একদম তুমি ফ্রি মাইন্ডে থাকো, যা হইছে হইছে, পড়াশোনা যতটুকু হইছে হইছে, এটা নিয়ে আমাকে একটা ফাইট করে আসতে হবে এবং চিল থাকতে হবে। তোমার কনফিডেন্ট 100 যেই জিজ্ঞেস করুক না কেন, আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন নিয়েছি, পরীক্ষা দিয়ে আসি। বাট তুমি যদি আগে থেকেই বলো যে না পারি না, তাহলে তো খেলা জমতেছে না। আমাকে শেষ সময় পর্যন্ত, যতক্ষণ পরীক্ষা হয়নি, আমাকে আমার সর্বোচ্চ ইফোর্ট দিয়ে ট্রাই করে যেতে হবে, ওকে? মানে কনফিডেন্ট থাকার একটা ব্যাপার আছে, কনফিডেন্ট থাকলে জার্নিটা দেখবে অনেকটা তুমি স্মুথলি পার করতে পারবা। তো এই জন্য তোমাকে যেটা বললাম যে রাতে তাড়াতাড়ি ঘুমাবা এবং পানি খাবা, ঠিক আছে? পানি বেশি বেশি খাবা আজকে, ওকে? এবং যদি তোমাকে বলি সর্বোচ্চ 10টার মধ্যে ঘুমাই যাবা, ঘুমাইতে আসবে না। ঘুমাইতে ঘুমাইতে যদিও দেখবা যে শুইছো 10টায়, ঘুম ধরবে আরো 2 ঘন্টা পরে, আরো 2 ঘন্টা পরে তুমি 12টায় ঘুমাচ্ছ, আবার সকালে উঠতে হবে, ঠিক আছে? তো এই জায়গাটা একটু মাথায় রাখবা। আর যদি কোনো জিনিস একান্তই পড়তে হয়, রাতে চাইলে দেখতে পারো। আর একদম সকালে উঠে তুমি চাইলে ফজরের নামাজ পড়বা, ঠিক আছে? সকালে উঠে ফজরের নামাজ পড়ে তুমি যদি চাও, সেক্ষেত্রে তোমার যে গুরুত্বপূর্ণ যদি কিছু জিনিস একদম যে ভাইয়া এগুলো বানায় রাখছি, রেডি করা আসছে, এগুলো একবার করে দেখতে চাই, সেই ক্ষেত্রে তুমি ফজরের নামাজ পড়ে আরো তুমি মোটামুটি যে সময়টা পাবা, এই সময়টা দেখে নিবা। এবং পরীক্ষার যে তোমার যেখানে তোমার পরীক্ষাটা হবে, যে ভেন্যুতে তোমার পরীক্ষা হবে, সেখানে মিনিমাম 2 ঘন্টা আগে তুমি যাবা। এটা রিকোয়েস্ট থাকবে ভাই। প্রত্যেক বছর অনেক শিক্ষার্থী ঝামেলায় পড়ে, তো পরবর্তীতে সে পরীক্ষায় বসতে পারে না, ঝামেলা হয়ে যায়। এই জন্য সময় হাতে নিয়ে যাবা, কারণ রাস্তায় ভিড় হইতে পারে, বা এমনও হইলো যে তোমার কোনো একটা রাস্তায় তুমি প্রবলেম পড়ে গেলা, সেক্ষেত্রে তোমার সময় বেশি লাগতেছে। এজন্য মোটামুটি হাতে সময় নিয়ে তুমি যাবা, ওকে? আচ্ছা, এরপরে যেটা তোমাকে বলছি যে প্যারা নেওয়া যাবে না, ঠিক আছে? তুমি কোনো প্যারাই নিবা না, যে ভাইয়া আমি যতটুকু পড়ছি, যা কন্টেন্ট মাথায় আসছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে, আমি আগে থেকে কখনো চিন্তা করবো না। বা যারা ফ্যামিলি মেম্বার যারা আছে তারাও প্রেশার দিয়ে না, সে যতটুকু পড়ছে চেষ্টা করছে, তাকে তার মতো পরীক্ষাটা দিতে দেন। তো এই জন্য বলবো যে প্যারা নেওয়া যাবে না, ওকে? তো এই বিষয়টা একটু কষ্ট করে মাথায় রাখবা। আচ্ছা, তো এবার যদি আমরা একটু করে দেখার চেষ্টা করি। আচ্ছা দেখো, তো এবার তুমি যে কাজটা করবে ভাইয়া, 9 নাম্বার এবং 10 নাম্বারে আমি তোমাকে তোমার দেখো এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়ে আমি তোমাকে কিছু কথা বলার চেষ্টা করব। তো এইবার আমরা তোমাদের এক্সাম হল যে স্ট্র্যাটেজিগুলো থাকবে এগুলো নিয়ে একটু করে তোমাদেরকে জানাই দিব। প্রথমেই যখন তুমি প্রশ্নটা হাতে পাবা, প্রশ্নটা হাতে পাওয়ার পর তোমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে প্রশ্নটা চেক করা, যে প্রশ্নে কোথাও সেরাফাটা আছে কিনা, তারপরে যে ওএমআর যে শীটটা আছে এর মাঝখানে কোনো সেরাফাটা আছে কিনা, এবং তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশনের ঘরগুলো ঠিকঠাকভাবে আছে কিনা, এই সবগুলা ঘর চেক করবা। এবং চেক করবা যে 1 থেকে 100 নাম্বার পর্যন্ত যে ওএমআর যে তোমার ঘরগুলো থাকবে, ক খ গ ঘ, এইগুলো সবকিছু ঠিকঠাক ভাবে আছে কিনা। এবং ওএমআরে দেখবা যে 1 থেকে 100টা প্রশ্ন আসেও কিনা এটা চেক করতে হবে। অনেক সময় এরকমও হইতে পারে 1 থেকে 50টা প্রশ্ন ঠিকঠাক ভাবে আসে, এরপরে 50 থেকে 51, ধরো যে 50 থেকে তোমার হচ্ছে 55 নম্বর প্রশ্নে মিসিং হয়ে গেছে, তোমার ওখানে 56 থেকে বাকি প্রশ্নগুলো শুরু হয়েছে। তো তুমি যদি এইটা চেক না করে পরীক্ষা দেওয়া শুরু করো, তাহলে একটা ঝামেলায় পড়বা। এই জন্য ছোটখাটো যে ব্যাপারগুলো আছে এগুলো চেক করে নিয়ে, ঠিক আছে, একদম তোমার সৃষ্টিকর্তার নাম বলে বিসমিল্লাহ বলে তুমি পরীক্ষাটা দেওয়া শুরু করবা। তো এখন যে পরীক্ষা দেওয়া শুরু করছো, আগে তোমার 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট তুমি সময়টা কি করবা, তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেট কোড, এই যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে এইগুলা সুন্দরভাবে পূরণ করার পরে 1 থেকে 2 বার বা 3 বার একটু মিলিয়ে দেখবে যে ভুল করছো কিনা। এগুলোতে ভুল করলে কিন্তু তোমার রেজাল্ট চলে আসবে না। তো এই ব্যাপারগুলো যখন তুমি চেক করে ফেলছো, চেক করার পরে তোমাকে যে কাজটা করতে হবে, একদম তোমার মাথা ফ্রেশ ভাই, কোনো টেনশন নিব না। 1 নাম্বার প্রশ্ন যদি পারি উত্তর করব, না পারলে 2 নাম্বার প্রশ্ন চলে যাবো, মানে আমাকে স্কিপ করার মন মানসিকতা তৈরি করতে হবে, ওকে?
এভাবে মনে করো তুমি 1 নাম্বার পাইলা না, 2 নাম্বার পাইলা না, 3 পাইলা না, 4 নাম্বারটা পারো, 4 নাম্বার দাগাই ফেলো, প্রশ্নে 4 নাম্বার দেখে উত্তরপত্রে 4 নাম্বার কোথায় আছে, প্রশ্নে 4 নাম্বার দেখলা, উত্তরপত্রে যে 5 নাম্বার দাগাইলা, তাহলে কিন্তু একটা বিশাল ঝামেলা হয়ে যাবে। এভাবে 4 পালা দাগাইলা, 5 পারো না সমস্যা নাই, 6 পারো না সমস্যা নাই, বা 6 নাম্বার একটু ম্যাথমেটিক্যাল প্রবলেম ক্যালকুলেশন করতে স্কিপ করো। এভাবে তোমাকে 3 স্টেপ মেথড তোমাকে ফলো করতে হবে। অলরেডি আমি এই নিয়ে ইউটিউবে একটা ভিডিও দিয়েছি। আমাদের স্বপ্নের পাঠশালা তুমি চ্যানেলে সাবস্ক্রাইব যারা করা আছে বা যারা সাবস্ক্রাইব করো সমস্যা নাই, ইউটিউবে যে স্বপ্নের পাঠশালাকে সার্চ করবা, করলে আমার সেই ভিডিওটা চলে আসবে। ওই ভিডিওটা দেখলে তুমি 3 স্টেপ মেথড যেটা তোমাকে শেখাইছি ওটা তুমি ক্লিয়ার হয়ে বুঝতে পারবা। তোমাকে যদি সংক্ষেপে বলি যে স্টেপ তোমার থাকবে একটা 1 থাকবে, একটা তোমার স্টেপ 2 থাকবে এবং তোমার আরেকটা স্টেপ 3 থাকবে। তো স্টেপ 1 এ তুমি প্রথম যে কাজটা করবা, প্রথম 30 মিনিট সময় তুমি এখানে খরচ করবা এবং এই 30 মিনিটে তুমি 1 থেকে 100 পর্যন্ত সবগুলা প্রশ্ন একবার পড়ে ফেলবা। যে প্রশ্নগুলো এক ক্লিকে দেখার মানে দেখেই পারতেছো সেই প্রশ্নগুলাই শুধুমাত্র উত্তর করবা। যেগুলা চিন্তা করতে হয়, যেগুলো ছোট ছোট ক্যালকুলেশন, সেগুলো স্কিপ করবা। পারি আমি জানি তুমি পারবা ওইগুলো, বাট ওইগুলো তুমি প্রথম ক্লিকে দেখাবো না। প্রথম ক্লিকে কোনো ক্যালকুলেশন না, যেগুলো সিম্পল দেখেই পারি সেগুলোই দেখাবো। এভাবে ধূপধাপ 1 থেকে 100 পর্যন্ত প্রশ্ন পড়ে ফেলবা। এরপরে 2 নম্বর স্টেপে এসে যেগুলো একটু চিন্তা করতে হয়, বেশি চিন্তা না, মনে করো যে তোমাকে সূত্র অ্যাপ্লাই করা লাগতেছে, ধরো যে সাপোজ V1 S1 ইকুয়াল টু V2 S2 এই সূত্র বসাইতে হচ্ছে, বা PV ইকুয়াল টু ANRT এই সূত্র অ্যাপ্লাই করতেছে করা লাগতেছে, বা ধরো যে সম্পর্ক একটা আসছে যে গতিশক্তির সাথে EK ইজ ইকুয়াল টু P স্কয়ার ডিভাইড বাই 2m, গতিশক্তির সাথে ভরবেগের কি সম্পর্ক আছে। তো এই যে তোমার EK এর সাথে মনে করো 2m এর একটা রিলেশন চাচ্ছে, বা EK এর সাথে P এর একটা রিলেশন চাচ্ছে, ঠিক আছে, P স্কয়ার একটা রিলেশন চাচ্ছে। এই প্রবলেমগুলো তুমি স্টেপ 2 তে একটু ক্যালকুলেশন করলে পারা যায়, চিন্তা করলে পারা যায়, এগুলো তুমি স্টেপ 2 এর মধ্যে আগাবা। ঠিক আছে, এভাবে তোমার মোটামুটি স্টেপ 1 2 যাওয়ার পর স্টেপ 3 তে আসবা, যেগুলো তুমি 50-50, যে ভাইয়া এইটা আমার ক হবে তাহলে গ হবে, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে, এই প্রশ্নগুলো তুমি দাগাবা। এবং যেগুলা তোমার মনে হয় যে না এগুলো দাগাইলে আমার হইতে পারে বা একটু রিক্স টাইপের প্রশ্ন, ঠিক আছে, এই প্রশ্নগুলো তুমি স্টেপ 3 তে ক্যালকুলেশন করবা। তো এই নিয়ে আমি ক্লিয়ার ভাবে একটা জিনিস বুঝাইছি তোমাকে, তুমি চাইলে সেইটা দেখতে পারো। জাস্ট এই জিনিসগুলো একটু অ্যাপ্লাই করো ভাইয়া, ছোটখাটো এই জিনিসগুলো যদি তুমি একটু মাথায় রেখে পরীক্ষাটা ভালোভাবে দিয়ে আসতে পারো, আশা করি তুমি চান্স ইনশিওর করতে পারবা। খুব এই ছিল ভাইয়া যারা মেডিকেল ভর্তি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য ছোট্ট একটা গাইডলাইন মূলক ভিডিও। আমি আশা করি তোমাদের সকলের পরীক্ষা অনেক অনেক বেশি ভালো হবে, যতটা তুমি আশা করছো, যতটা তোমার এক্সপেকটেশন, তার থেকেও তোমার পরীক্ষা অনেক বেশি ভালো হোক। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো, তুমি তো পড়াশোনা করেছো, এবং একটু মাইন্ড ফ্রেশ রাখো, খুব বেশি প্যারা নিও না, কারণ মেডিকেল হচ্ছে একটা পরীক্ষা, এরকম লাইফে অনেক পরীক্ষা দেওয়া লাগবে। তুমি যদি আগে থেকে খুব বেশি ডিপ্রেসড হয়ে যাও যে না হবে না, প্রশ্ন কঠিন হবে, এখন তো পরীক্ষাই দাও নাই, এখনো তো তোমার হাতে তো সুযোগটা রয়েছে, যেহেতু এমসিকিউ বেসড এক্সাম। এমন হইতে পারে যে তোমার প্রিপারেশন খারাপ, বাট তুমি লেগেছিলা, তুমি ওই যে প্রশ্নটা ছিল ওইখানে যে উত্তরগুলা হতে পারে এমসিকিউ দাগায় আসছে, হইতে পারে না। তো এমনও ভাই বিগত বছর রেকর্ড দেখছি আমার ফ্রেন্ড যেগুলাকে চিন্তা করিনি চান্স পাবে, এরকমও চান্স পেয়ে গেছে, যেগুলো খুব ভালো ছিল, এগুলো চান্স ইনশিওর করতে পারেনি। কোচিং এ 100 200-র মধ্যে 200 সব ভাই, মানে কি বলবো, 50-50 100 পেয়েও চান্স ইনশিওর করতে পারে না। আবার অনেকে আছে কোচিং এর পরীক্ষায় 40 45 50 পেয়েও এরা দেখা যায় যে একটু ধূপধাপ পরীক্ষা দিয়ে মেডিকেল চান্স পেয়ে গেছে। হয় ভাই, এগুলো এডমিশন তো অনেক ধরনের তুমি জিনিস দেখতে পারো, মনে হইতে পারে প্রিপারেশন খারাপ চান্স পাবো না, ওর তো অনেক ভালো প্রিপারেশন ও চান্স পেয়ে, এরকমটা হয় না ভাইয়া, ঠিক আছে। হয় যারা ভালো পড়াশোনা করে তারা ডেফিনেটলি চান্স পাবে, কিন্তু যাদের প্রিপারেশন খারাপ বা তুলনামূলক একটু গ্যাপ রয়েছে এদের মধ্যে কিছু বলবান চান্স পায়। তো তুমিও পারবা, লেগে থাকো এবং আজকে একটা ডিসিশন নাও। আমি এই ভিডিওর মাধ্যমে তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি, আগে অনেকবার বলেছি, যেহেতু তুমি পরীক্ষা দিতে যাবা, আমার কনফিডেন্স 100 আমি একটা সিট ইনশিওর করে আসবো। তো ভালো মতো পরীক্ষা দিয়ে আইসো, দেখা হবে তোমাদের সাথে তোমাদের কোনো স্বপ্নের ক্যাম্পাসে। শাওন ভাইয়ের জন্য সবাই দোয়া রাখো, ঠিক আছে। আমি আমার দিক থেকে ট্রাই করে গিয়েছিলাম, যতটুকু তোমাদেরকে ফ্রি সার্ভিস দেওয়া যায়, কন্টেন্টগুলো আপলোড করা যায় বা যে ধরনের গেম প্ল্যানগুলো শেয়ার করা যায়, আমি চেষ্টা করেছিলাম। আমি জানি না কতটুকু পারতে, হয়তো খুব একটা পারি নাই, তোমরা আমার জন্য দোয়া রাখো। তোমাদের আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে সেখানেও তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালোভাবে পরীক্ষা দিয়ে আইসো, ভাইয়ের জন্য দোয়া রাখো, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।